এবার মুর্শিদাবাদে তৈরি হবে বাবরি মসজিদ। হ্যাঁ, ঠিক শুনছেন। তো সেখানে শুরু হয়নি, তাই আমরা নিজের থেকে মুর্শিদাবাদের মানুষ অনেক আছে যাদেরকে উদ্যোগে আমরা নিজে থেকে একটা ট্রাস্টি তৈরি করব বাবরি মসজিদের নামে। ও হুমায়ুন কবির ও সবসময় চমক দিয়া রাজনীতি করে। দেখলেন না কিছুদিন আগে বললো 70% আমরা, 30% আমরা। যেই মামলা করলাম এপার হয়ে গেল, অমনি চুপ, আর ও নিয়ে কথা না, আর ও নিয়ে কথা নেই। আবার বলছে অভিষেককে ডেপুটি মিনিস্টার করো, অভিষেককে স্বরাষ্ট্রমন্ত্রী করো, মমতার ওপর চাপ পড়ছে, চাপ হালকা করলো, যেই মমতা ওকে হুমকি দিল, চুপ চুপ। আরে হুমায়ুন বাবু, তুমি বাবরি মসজিদ করো আর তোমার বাপের নামে মসজিদ করো, তাতে কার কি যে এলো, কার কি যে আসবে? জনগণের কিছু হবে না বাংলার কিছু উপকার হবে? মমতা ব্যানার্জি যে দীঘায় জগন্নাথ মন্দির করেছে, তা করেছে, তা তুই কর না, তোর বাপের নামে একটা কর, মাজার কর, মসজিদ কর, যা খুশি কর, যা খুশি কর, তাতে মুসলমানের কি হবে? মুসলমানের কি হবে? বাবরি মসজিদের যে রায়, সুপ্রিম কোর্টের রায় হয়েছে, ওটা কোনো রাজনীতি দল করেনি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যত পরিমাণ সম্পত্তি অর্থাৎ রাম মন্দির ট্রাস্টকে দিয়েছে, বাবরি মসজিদ অ্যাকশন কমিটির ট্রাস্টকে তার 1.5 কিলোমিটার দূরে 5.5 সামথিং একর জমি দিয়েছে। এবং শুধু মসজিদ না, যে মসজিদ আরবের আমির শাহী উদ্বোধন করতে আসবে, মসজিদের জায়গা দিয়েছে, মাদ্রাসার ছেলেদেরকে হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এবং ওখানে গবেষণা কেন্দ্র হচ্ছে। এতগুলো জিনিস তৈরি দিয়েছে, এতগুলো জিনিসে ইসলাম বলছে যে মসজিদে নামাজ না হয় সে মসজিদই না। অর্থাৎ মসজিদের খোরাক হচ্ছে নামাজিই তো ছিল না। তাই সেখানে বাবরি মসজিদের জায়গায় বড় মসজিদ হচ্ছে, আরো বিশাল করে মসজিদ হচ্ছে, সেটা কিন্তু কোনো মিডিয়া বলছে না। আজকে উনি সুশ্রুতি দিচ্ছে বাবরি মসজিদ। তোর বাপের নামে করবি কি, বাবরের নামে করবি কি, হুমায়ুনের নামে করবি কি, শাহজাহানের নামে করবি কি, ঔরঙ্গজেবের নামে করবি, তোর নাম তো হুমায়ুন। হুমায়ুন তো একটা ঐতিহাসিক নাম, তো তুই তো হুমায়ুনের জায়গায় হনুমান হয়ে গেছিস। আগে হোক, মনা হবে তারপর তো নাম রাখবে, মনা হবার আগেই নাম রেখে দিচ্ছে নাকি? হ্যাঁ, গিয়ে যদি দেখায় 3 কিলো ওজনের টিউমার হয়েছে। ভারতে অনেক জায়গায়, আমাদের পশ্চিমবাংলায় দেখছি যে অনেক ব্যবসাদায়ী বলছেন যে বাংলাদেশের মানুষ আসছে না বলে আমাদের ব্যবসায় লস হচ্ছে। কি বলছেন? কে বলছে? আমার দেখার দরকার নেই। এটুকু জানি, বাংলাদেশের লোক যদি আমার কলকাতাতে হুমকি দেয়, ইটের জবাব পাথরে দেওয়ার জন্য ভারতের সৈন্য দরকার নেই, শুধু আমাদের বাংলার অধিবাসীরা হিচু করে দেবে, তাতেই ওরা ভেসে যাবে। শুধু আমার ঋণী, কারণ ভারত না থাকলে আজকে বাংলাদেশ হতো না। তাই উনি ভারতবাসীর কাছে, ইন্দিরা গান্ধীর কাছে, ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলেছিল জনম জনম আমরা ঋণী। তাহলে সেই দেশটা আজকে তারা কি না বলছে পাকিস্তানের সাহায্য নেব। নাও না পাকিস্তানের সাহায্য, তাহলে তোমার হাসিনা বাবু তিনি পাকিস্তানে গেল না, আফগানিস্তানে গেল না, সিরিয়াতে গেল না, ইউক্রেনে গেল না, সে মমতা বুবু, মমতা খালা, মমতা আপার কাছে গেল না। সে কোথায় গেল? সে কোথায় এলো? সে মোদির কাছে আশ্রয়, কারণ নিরাপদ জায়গা আছে, নিরাপদ জায়গা আছে। যে যারা একটা ইঁদুর মারতে পারে না, যারা একটা ছাগল মারতে পারে না, যারা একটা গরু মারতে পারে না, তারা করবে ভারতের আক্রমণ। হ্যাঁ, এ তো বাচ্চা ছেলেকে কাঁদলে
চান্দা মামা টিক দিয়ে যা। চান্দা মামা আসে কিন্তু কপালে বাচ্চাটা বলে হ্যাঁ হ্যাঁ চান্দা মামা এলো। এ তো বাচ্চা ছেলেকে টিক দেওয়ার মতো। না না, এই বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশ কিছু করতে পারবে না, তারাই বলছে যে আমাদের একটা আভ্যন্তরীণ বিষয়, বেশি মাথা মারতে হবে না ভারত। গতকালের বৈঠকের পর তারা বলছে। আরে আভ্যন্তরীণ বৈঠক তো আমরা পাঠিয়েছি, তাই তো করেছে। তা যদি আভ্যন্তরীণ ব্যাপার হয় তাহলে সনাতনীদেরকে মারা হচ্ছে কেন? কেন সাধু বাবাকে জেলে ঢোকানো হয়েছে? কেন তার হয়ে উকিল যে দাঁড়াচ্ছে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে মেরে হাসপাতালে ভর্তি করা হচ্ছে? হ্যাঁ, কোথায় আইন? ওটা তো ইসলামিক কান্ট্রি না, ওটা তো পাকিস্তানের আন্ডারে যায়নি, ওটা তো আরবের আন্ডারে যায়নি, ওটা তো আফগানিস্তানের তালিবানের সরকার না, ওটা মৌলবাদের সরকার না, এখনো ওটা সেকুলার। তাহলে সেকুলার যখন, তাহলে আভ্যন্তরীণের ব্যাপারে তাহলে ওখানকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কেন? কেন তোমার দেশের প্রধানমন্ত্রীকে আমার দেশে আশ্রয় নিতে হলো? জবাব দিতে হবে। চোরের মায়ের বড় গলা। কালকে দেখলাম দিল্লিতে বাংলাদেশের যে বিজেপি সুবিধা আছে তিনি এসেছিলেন এবং তিনি বৈঠকে বলেছেন যে এখানে যে ভিসা কানাডা এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাংলাদেশে যারা এখানে এসে ভিসা করে সেটা নিয়ে তারা বাংলাদেশে নিয়ে চলে যেতে চায়। কী বলবেন? দেখুন, আমাদের ভারত সরকার সব সময় মানবিক মুখ নিয়ে চলে। তাই আমার দেশের বিদেশ সচিবের প্রতিনিধি হিসেবে, পারিপার্শ্বিক দেশ হিসাবে সৌজন্য সাক্ষাৎ করে ওখানকার রিপোর্ট কালেক্ট করে আমার ভারত সরকারকে দেবে, আমার দেশের প্রধানমন্ত্রীকে দেবে, আমার দেশের বিদেশ মন্ত্রীকে দেবে। তারপরে ভারত সরকার যেটা সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্তকে আমরা সুস্বাগতম জানাবো। কিন্তু যদি এক আঁক মারেগে তো দো আঁক মার কে দেখা दूंगा, কলিজা ফাটা दूंगा। বাংলাদেশের মানুষ যারা ভারতে এসে চিকিৎসা করে তারা বলছেন যে আর ভারতে যাব না, এবার থাইল্যান্ডে যাবো। কি বলবেন? যা না, এতদিন কেন এসেছিলি? কে বলেছিল? তোদেরকে কি ডাক দিয়েছিল নাকি? ও গো বাংলাদেশিরা এসো চিকিৎসা করকে ডেকেছিল নাকি? হ্যাঁ, যা না থাইল্যান্ড যা। আমাদেরও তো এখানে আলালের ঘোড়ার দুলাল বুয়ো 7 লক্ষ ভোটে যেটা চোখের চিকিৎসা করতে দুবাইয়ে যায়। তা যা, হুমকি দেওয়া হচ্ছে। जो सोचेगा। তবে এটুকু বলি, এক আঁক মারেগা তো দো আঁক মার কে দেখা दूंगा। তো বাংলাদেশ কি পারবে কলকাতা দখল করতে? এই কথাগুলো কীভাবে ওরা বলে, কি মনে করছেন? আমি তো আবারই বললাম, দিবার স্বপ্ন দেখছে। ভারতে অনেক জায়গায় আমাদের পশ্চিমবাংলায় দেখছি যে অনেক ব্যবসাদায়ী বলছেন যে বাংলাদেশের মানুষ আসছে না বলে আমাদের ব্যবসায় লস হচ্ছে। কী বলছেন? কে বলছে আমার দেখার দরকার নেই, এটুকু জানি